ভয় আর এক নাম, প্রেত জংশন। এখানে গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। আপনার জীবনে যদি এমন কোনো বাস্তব ও ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে বা শোনা থাকে, তা হয়তো আপনার কাছেও লুকিয়ে আছে এক অজানা ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। আমাদের ঘটনা পাঠানো খুবই সহজ। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে সব তথ্য পেয়ে যাবেন। হয়তো পরের ঘটনাও আপনারই হবে। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভয়ঙ্কর ঘটনা শুনতে প্রেত জংশনে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন, যাতে অন্যরাও বাস্তব ভয়ের ঘটনা অনুভব করতে পারে। আজকের ঘটনাটি আমাদের কাছে পৌঁছেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। মেসেজের শুরুতে লেখা ছিল, দাদা ভাই, আমার নাম রাকেশ মণ্ডল। এটা ছদ্মবেশ নাম। আমি উত্তর চব্বিশ পরগনার এক নির্ভীত গ্রাম থেকে লিখছি। দয়া করে আমার পুরো নাম আর ঠিকানা কিছু কারণবশত গোপন রাখবেন, কারণ আমাদের গ্রামে আজও এই ঘটনাটা নিয়ে এখনও মানুষ কথা বলতে ভয় পায়। আমি আগে এইসব অপ্রাকৃতিক কথা নিয়ে নিছক গল্প বলে উড়িয়ে দিতাম, কিন্তু 2014 সালে আমার দাদুর মৃত্যুর পর আমাদের সাথে যা যা ঘটেছিল, সেই হাড়হিম অভিজ্ঞতা আর নিজের মধ্যে চেপে রাখতে সম্ভব হচ্ছিল না। রাকেশ আমাদেরকে মোট 7টি ভয়েস নোট আর কিছু ছবি পাঠিয়েছে। একটি ছবিতে শ্মশানের 40 ছবি আর একটি অন্যতম উঠোনে পড়ে থাকা সেই রহস্যময় পায়ের ছাপ। আমরা ছবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারিনি ঠিকই, কিন্তু রাকেশের কণ্ঠে সেই হাড়হিম করা আতঙ্কিত ছিল, যা অস্বীকার করা উপায় নেই। রাকেশের ভাষায় বলছি, আমি রাকেশ মণ্ডল ছোটবেলা থেকেই মামার বাড়িতে থেকে পড়াশোনা করতাম। হঠাৎ খবর এলো দাদুর খুব শরীর খারাপ। বাড়িতে ফিরে দেখি দাদুর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। বাড়িতে ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে সাধারণ চিকিৎসা করলো, অক্সিজেন দেওয়া হলো। আস্তে আস্তে দাদু কিছুটা সুস্থ হলেন। কিছুদিন পর আমার পরীক্ষা থাকার জন্য আমি আবার মামার বাড়িতে ফিরে গেলাম। কিন্তু 3 মাস যেতে না যেতেই আবার খবর এলো দাদুর অবস্থা খুব আশঙ্কাজনক। সেই দিন ছিল প্রবল বৃষ্টির দিন। যখন বাড়ি পৌঁছলাম রাত হয়ে গেছে। দাদুর ঘরে গিয়ে বসতেই তিনি অস্পষ্ট স্বরে আমার হাতটা ধরে কানে কানে বললেন, নদীর আগুন যেন পুরো হয়। সেই কথার মানে তখন কেউ বুঝতে পারেনি। রাত 11:58 দাদু আমাদের সবাইকে ছেড়ে পরলোকে পাড়ি জমালেন। গ্রামের নিয়ম অনুযায়ী মৃতদেহকে বেশিক্ষণ রাখা যায় না, তাই প্রবল বৃষ্টির মধ্যেই বাবা আর কাকারা সিদ্ধান্ত নিলেন আজ রাতেই দাহ সম্পূর্ণ করা হবে। গ্রামের শেষ প্রান্তে ইছামতি নদীর পাড়ে সেই নির্ঝুম শ্মশান। চারপাশে বিশাল শিরীষ আর বটগাছের অন্ধকার ছায়া। শ্মশানে পৌঁছানোর পরে শ্মশানের ডোম জানান, বৃষ্টির জন্য সব কাঠ ভিজে গেছে, দাহ করতে সমস্যা হবে। তবুও যেটুকু শুকনো কাঠ আছে সেই কাঠগুলোকে দিয়ে কাজটা শুরু হলো। কাকা বললেন, অনেক রাত হয়েছে, যা আছে তাই নিয়ে শুরু করো। বাবা কাপা কাপা হাতে দাদুর মুখাগ্নি করলেন, কিন্তু চিতার আগুন ঠিক মতন ধরছিল না। অনেক কায়দা করে কেরোসিন ঢেলে কোনো রকমে আগুন জ্বালানো হলো। রাত যখন 4:17 আগুন প্রায় নিভে এসেছে, ডোম বলল, বাবু দাহ পুরো হয়নি, আরও কাঠ লাগবে। কাকা ক্লান্তিতে বলে উঠলেন, ছাই তো হয়ে গেছে যথেষ্ট,
আর দরকার নেই। দাদুর দেহর নিচে অংশটা তখনও অর্ধেক পোড়া রয়ে গিয়েছে। হঠাৎ এক ঝলক বাতাস এলো, আর চিতার শিখাটা এক মুহূর্তে নীল হয়ে জ্বলে উঠে নিভে গেল। ডোম পরামর্শ দিলেন বাকি অংশটুকু মাটির নিচেই কবর দেওয়া হোক। তাহলে অজ্ঞাত তাই করা হলো। আমরা একরাশ ক্লান্তি আর শূন্যতা নিয়ে ভোরের আবছা আলোয় বাড়িতে ফিরলাম। সেই দিন রাতেই শুরু হলো আসল বিভীষিকা। বাড়ির পরিবেশ ছিল থমথমে। ঠিক হলো বাবা আর কাকা দুজনে মিলে দাদুর ঘরে শোবেন, আর বাকিরা পাশের ঘরে শোবে। শোবার আগে সেই শূন্য ঘরের টেবিলে নিয়মিত এক গ্লাস জল রাখা হলো। মাঝ রাতের দিকে হঠাৎ পুরো বাড়িটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। বাবা আর কাকা দুজনে ছিলেন খুব অসম্ভব সাহসী মানুষ। গ্রামে কোনো বিপদ আপদ হোক বা রাতের অন্ধকারে একা চলাফেরা করতেন তারা। কখনোই কোনো কিছু থেকে ভয় পায়নি। এমনি অলৌকিক বা অপ্রাকৃতিক বিষয়কে তারা সব সময় হেসে উড়িয়ে দিতেন। সেই সাহসের উপর ভর করে তারা দাদুর ঘরে আজ রাতে শোবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু রাত যখন ভারী হয়, পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। বাবা হঠাৎ করে অনুভব করলেন ঘরের ভেতরে এক তীব্র পোড়া গন্ধ আসছে, ঠিক যেন শ্মশানের সেই আত পোড়া চিতার উৎকট গন্ধ। অথচ ঘরের জানালার ভিতর থেকে বন্ধ ছিল, বাইরে কোথাও আগুন নেই। সেই গন্ধের দম বন্ধ হয়ে আসার উপক্রম। বাবা ভয়ে সিটিয়ে গিয়ে পাশের বিছানায় কাকাকে ডাকলেন। কাকা জেগে টর্চ জ্বালাতে দেখলেন পুরো ঘরটা যেন অদৃশ্য ধোঁয়াতে গন্ধে মোয়া করছে। কোনোদিন কিছুতে ভয় না পাওয়া বাবা আর কাকা মতন শক্ত মানুষও মুহূর্তে এক অদৃশ্য আতঙ্কে আঁকড়ে গেলেন। দাদুর ঘরে সেই অশরীরী অভিজ্ঞতা তাদের দীর্ঘদিনের অকৌশত ভয় স্বাভাবিকভাবে এক নিমেষে চুরমার করে দিলেন। তারা আর এক মুহূর্ত দেরি না করেই হন্ততন্ত হয়ে আমাদের ঘরে চলে এলেন। তাদের ফ্যাকাশে মুখ আর অন্তর্ভঙ্গি দেখে আমার ঘুম ভেঙে গেল। বাবা প্রায় ফিসফিস করে কাঁপা কাঁপা গলায় বলেন, ওই ঘরে কে একটা আছে মনে হচ্ছে। কিসের যেন একটা ভয়ঙ্কর পোড়া গন্ধ আসছে। কাকাও তখন ভয়ে কাঁপছেন। আমি পরিস্থিতি গুরুত্ব বুঝে সাহস সঞ্চয় করে এবং নিজে গিয়ে দাদুর ঘরটা পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিলাম। আমি সাহস করে দাদুর ঘরে ঢুকলাম। দাদুর ঘরে ঢুকেই শ্মশানের সেই উৎকট আতপোড়া মাংস কাঠের গন্ধ আমার নাকে ঝাপটা দিল। জানালা বন্ধ, কোথাও আগুন নেই, অথচ ঘরটা অদ্ভুত গরম অনুভব করলাম। আর দেখলাম টেবিলের জলের গ্লাসটা একটু সরে গেছে। মা আমার পিছনতে এসে শিউরে উঠে বললেন, রাকেশ দেখছিস? ঠিক যেন শ্মশানের মতন গন্ধটা লাগছে না রে? সেই রাতে আমরা সবাই এক ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। সেদিন ভোরে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম শ্মশানে দাদু দাঁড়িয়ে আছে। শরীরের উপরের অংশ স্বাভাবিক, কিন্তু কোমর থেকে নিচের দিকটা কুচকুচে কালো আর ঝলসে যাওয়া। দাদু যন্ত্রণায় আত্মনাদ করে বলছে, রাকেশ, নিচটা ঠিক মতন পড়েনি রে, খুব জ্বালা দিচ্ছে। আমার তখনই ঘুম ভেঙে দেখি আমার সারা গায়ে ঘামে ভিজে গেছে, আর অন্ধকার ঘরের ভেতর হালকা ধোঁয়ার কুণ্ডুল পাকিয়ে ভাসছে। হঠাৎ পাশের ফাঁকা দাদুর ঘর থেকে শব্দ এলো, কেউ যেন খাট থেকে নামলেন। তারপর ভিজে পায়ে মেঝেতে হাঁটার শব্দ, ছপ ছপ ছপ। টর্চ আলো ফেলতেই দেখলাম দাদুর বিছানায় আগোছ হলো, আর টেবিলের গ্লাসটা একদম খালি। মেঝের ওপর কয়েক ফোঁটা জল পড়ে আছে। মা ফিস ফিস করে বললেন, রাকেশ, শুনেছিস? পাশের ঘরে কেউ যেন জল চাইছে। তারপরের দিন সারা দিনটা কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই দিন রাতে ঠিক 3:17 নিস্তব্ধ ভেঙে শব্দ, টক টক টক। ঠিক 5 সেকেন্ডের ব্যবধানে কেউ যেন দরজাতে আঘাত করছে।
আমি উঠে গিয়ে দরজা খুললাম, কেউ নেই। কিন্তু উঠোনে গিয়ে দেখলাম মাঝখানে চিতার ছায়ের মাখা পায়ের ছাপ। ঘরে ফিরে আয়নার দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। বন্ধ ঘরের মধ্যে আয়নায় কুয়াশা ঝাপসা হয়ে গেল, আর তার উপর অদৃশ্য আঙুলে লেখা ফুটে উঠেছে 12। মা ডুকরে কেঁদে উঠলেন। 12 দিন পর দাদু শ্রাদ্ধ। দাদু কি তবে সময় বেঁধে দিলেন? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। যখন আমার ছোট বোনের 103 জ্বর উঠল, সেই জ্বরের ঘরে হাত বাড়িয়ে বলতে লাগলো, দাদু নদীর দিকে তাকিয়ে আছে, দাদু নদীর দিকে দাঁড়িয়ে আছে, আমাকে বারবার ডাকছে, আয় খোকি আয়। আমি বোনের পাশে শুয়েছিলাম। তখনই আমি হঠাৎ অনুভব করলাম কে যেন আমার বুকের উপরে চাপ দিয়েছে, যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কানের পাশে সেই একই গলা, আগুন সম্পূর্ণ করো। আমি পরের দিন সকালেই কাকাকে চেপে ধরলাম। কাকা অবশেষে অপরাধবোধের স্বীকার করলেন, হ্যাঁ রে রাকেশ, সেদিন রাত বেশি হয়েছিল বলে আমি কাঠটা কম দিয়েছিলাম। আমার খুব ভুল হয়ে গেছে রে রাকেশ। আমরা পুরোহিতকে ডাকলাম। তিনি বললেন, অসম্পূর্ণ দাহ আত্মা অশান্ত থাকে, আত্মা শান্তি পায় না, পুনরায় অগ্নিসং করতে হবে। পুরোহিতের নির্দেশ মতন আমি আর পুরোহিত আবার শ্মশানে গেলাম। ডোম এবার সেই আত্মর দেহটা মাটির নিচ থেকে বার করে আনল। প্রচুর শুকনো কাঠ আর বিশেষ শুদ্ধিকরণ মন্ত্রের সাথে আমি নিজেই আবার মশাল ধরিয়ে দিলাম। এবার নীল আলো শিখা নয়, বরং উজ্জ্বল সোনালির শিখা দাও দাও করে দাদুর অবশিষ্ট অংশটা ভূষীভূত হল। ইছামতির শীতল স্রোতে চিতাভস্য বিসর্জন দিয়ে যখন ফিরলাম, সেই রাতে আর কোনো টোকা পড়ল না, কোনো গন্ধ পেলাম না। ঘরে সেই পোড়া গন্ধ উবে গেল। বোনের জ্বর ম্যাজিকের মতন সরে গেল। বোন বলল, দাদা, স্বপ্নে দেখলাম দাদু সাদা কাপড় পরে হাত নাড়িয়ে বিদায় নিচ্ছে। এখন আমি বুঝি দাদু সেই কথাটা মানে, নদীর আগুন যেন পুরো হয়। কারণ আগুন যদি পুরো না হয় তবে শান্তিও কোনোদিনও পুরো হয় না। আজ দাদুর সত্যিই মুক্তি পেয়ে গেছেন, আর আমাদের পরিবারে ফিরে এসেছে হারানো শান্তি। রাকেশের এই সত্য ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে দেয়। মাঝে মধ্যে তাড়াহুড়ো বা অভাবের দোহাই দিয়ে আমরা জীবনের শেষ রীতিগুলোতে যে ফাঁকি দিই, তার মাসুল অনেক সময় পরিবারকেই দিতে হয়। বিশ্বাস আর অবিশ্বাস সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু প্রিয়জনের শেষ বিদায় অসম্পূর্ণ না থাকে সেদিকে খেয়াল রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। আপনি কি মনে করেন, আমরা জীবনেও কি এমন কোনো অমীমাংসিত ঘটনা ঘটেছে? আমাদেরকে কমেন্ট বা মেসেজ করে জানাতে পারেন। মনে রাখবেন, নদীর আগুন যদি সম্পূর্ণ না হয় তবেই বিদয়ী আত্মা শান্তিও অসম্পূর্ণ হয়ে যায়। আজকে ঘটনাটা এখানেই শেষ, কিন্তু ভয় এখানেই শেষ নয়। কারণ প্রেত জংশনে বাস্তব ঘটনা আবার ফিরে আসবে।